শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 আগস্ট, 5 ভাদ্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ জুম্মার নামাজের পর দ্বিতীয়বার কবরস্থ করা হলো ইমরান হোসেন বরবুইয়ার দেহ। বরাক কাঁপানো ঘটনায় এক ব্যক্তিকে দুইবার কবরস্থ করা হলো। আজ নলবাড়ির 34,000-এর বেশি মহিলাকে দেওয়া হয়েছে 10,000 টাকা করে। পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি স্থানের মহিলাকে দেওয়া হবে 10,000 টাকা করে। সঠিকভাবে ব্যবহার করলে পরবর্তীতে 25,000 টাকা এবং 50,000 টাকা করেও দেওয়া হবে। এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামে আবার ভেরিফিকেশন হবে এনআরসির। বর্তমানে যে এনআরসি প্রস্তুত হয়েছে সেটাতে যথেষ্ট ভুল রয়েছে। এটা মেনে নিয়ে আজ সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আইনি লড়াইয়ে জমিয়তের জয়, খুলছে 30টি সিল করা মাদ্রাসা। ন্যায় এবং ন্যায় বিচারের পথে বড় জয়, বললেন মাওলানা মাহমুদ মাদানী। জিএসটিতে বড় পরিবর্তনে কমতে চলেছে 90%-এরও বেশি পণ্যের দাম। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের পর শরীর থেকে হৃৎপিণ্ড বের করল স্বামী। স্ত্রীর হৃৎপিণ্ড হাতে নিয়ে ঘুরছে স্বামী, গ্রেফতার করল পুলিশ। প্রকাশ্যে স্ত্রীকে মারধর, অপমান সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ। অসুস্থতার কারণ দেখিয়ে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইসহাক আলী বরবুইয়া। এবং শেষ খবরটি, ফের সংসদের নিরাপত্তায় গলদ। গাছ বেয়ে পাঁচিল টপকে সংসদে ঢুকে পড়ল যুবক। দিল্লিতে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে আবার ভেরিফিকেশন করা হবে এনআরসির। বর্তমানে যে এনআরসি প্রস্তুত হয়েছে সেটাতে যথেষ্ট ভুল রয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল পিটিশন। সুপ্রিম কোর্ট তা মেনে নিয়ে আজ নোটিশ জারি করেছে। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট আসামের প্রাক্তন এনআরসি সমন্বয়কারী হিতেশ দেব শর্মার এনআরসি পুনর্যাচাইয়ের জন্য দায়ের করা একটি আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বিষয়টি গ্রহণ করে এবং কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং বর্তমান এনআরসি রাজ্য সমন্বয়কারী এবং ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নোটিশ জারি করে। আবেদনে আসামে এনআরসি প্রক্রিয়ার একটি ব্যাপক পুনর্যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে যে চূড়ান্ত তালিকাটি ব্যাপক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবেদনটি গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে সংবেদনশীল এনআরসি ইস্যুটিকে আবারও তীব্রভাবে তুলে ধরেছে। সংশ্লিষ্ট পক্ষগুলির প্রতিক্রিয়া দাখিলের পর বিষয়টির আরও শুনানি করা হবে। দ্বিতীয়বার কবরস্থ করা হলো ইমরান হোসেন বরবুইয়াকে। বরাক কাঁপানো ঘটনায় এক ব্যক্তিকে দুইবার কবরস্থ করা হলো। মরণোত্তর পরীক্ষা শেষে জুম্মার নামাজের পর ইমরানের মৃতদেহ পুনরায় কবরস্থ করা হয়েছে। উল্লেখ্য, রাজনগর কুলিসরার নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবুইয়ার রহস্যজনক মৃত্যুতে কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ ধলাই এলাকা। বৃহস্পতিবার বিকেল 4টা নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার, প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক ও ধলাই ওসি কুলচন্দ্র হুজুরির উপস্থিতিতে কবর থেকে তোলা হয়েছিল ইমরানের দেহ। এরপর ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয়েছিল। ময়না তদন্তের পর আজ শুক্রবার জুম্মার নামাজের পর দ্বিতীয়বার কবরস্থ করা হলো ইমরান হোসেন বরবুইয়ার দেহ।
আজ শুরু হলো মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের 10,000 টাকা করে দেওয়া। ঘোষণা অনুযায়ী আজ নলবাড়ীতে এই প্রকল্পের শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী। নলবাড়ীতে 34,000 মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজ্যের সবকটি স্থানের মহিলারা পাবেন এই 10,000 টাকা করে। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ শুক্রবার শুরু হওয়া দ্বিতীয় পর্বে নলবাড়ী কেন্দ্রে গ্রামীণ এলাকার 31,179 জন এবং নলবাড়ী পুর এলাকার 2,730 জন সহ মোট 33,909 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে আনুষ্ঠানিকভাবে 10,000 টাকা করে উদ্যোগিতা মূলধন প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 13 জন মহিলার হাতে চেক তুলে দিয়ে সমগ্র কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পিএম শ্রী গগরাপার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই এই অভিযানের উদ্দেশ্য। তিনি জানান, বর্তমানে অসমের শহর ও গ্রামীণ এলাকায় 4 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে এবং প্রায় 40 লক্ষ মহিলা এর সঙ্গে যুক্ত। তাদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার পরিকল্পনা অনুযায়ী সরকার প্রত্যেককে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বাবদ রাজ্য সরকার ব্যয় করবে 3,038 কোটি টাকা। যারা এই অর্থ সঠিকভাবে ব্যবহার করবেন তাদের পরবর্তী ধাপে 25,000 টাকা করে প্রদান করা হবে। এর মধ্যে 15,000 টাকা দেবে রাজ্য সরকার এবং 10,000 টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। এছাড়া সেই অর্থ যদি সঠিকভাবে ব্যবহার হয় তবে ভবিষ্যতে ব্যাংকের মাধ্যমে মহিলাদের 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা আছে। এর সুদ সরকার বহন করবে এবং মূলধনের 25% ভর্তুকি হিসাবেও দেওয়া হবে। আইনি লড়াইয়ে জমিয়তের জয়, খুলছে 30টি সিল করা মাদ্রাসা, ন্যায় এবং ন্যায় বিচারের পথে বড় জয়, বললেন মাওলানা মাহমুদ মাদানী। উত্তরপ্রদেশ সরকারের মাদ্রাসা বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বড় রায় দিল এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। আদালত শ্রাবস্তিতে সরকার কর্তৃক সিল করে দেওয়া 30টি দ্বীনি মাদ্রাসা অবিলম্বে খোলার নির্দেশ দিয়েছে এবং শিক্ষা কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মাদ্রাসাগুলির পক্ষ থেকে সর্বভারতীয় জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে গঠিত আইনজীবীদের দল মামলাটি লড়েন। দলে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্রা, অ্যাডভোকেট অবিরল রাজ সিংহ, অ্যাডভোকেট আলী মুইদ। সরকারের দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে আবেদনকারীরা জানিয়েছিলেন তাদের ধর্মীয় শিক্ষা প্রদানে বাধা দেওয়া হয়েছে এবং কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি। প্রকাশ্যে স্ত্রীকে মারধর, অপমান সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ। সম্প্রতি বিহারের পাটনায় প্রকাশ্যে এক ব্যক্তির হাতে তার স্ত্রীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একজন নারী নদীতে ঝাঁপ দিচ্ছেন। জানা গেছে বড়া বাজারে সবার সামনে স্বামী তার স্ত্রীকে মারধর করছিলেন। এই অপমান সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দেন ওই মহিলা। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল কিভাবে সমাজের অভ্যন্তরে গার্হস্থ্য হিংসা বাসা বেঁধেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী যখন তার স্ত্রীকে নির্দ্বিধায় মারছেন তখন আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। কেউ কেউ দাঁড়িয়ে ভিডিও তুলছিলেন। সমাজের এই উদাসীনতা এবং নীরবতা ঘটনাটিকে আরো ভয়াবহ করে তুলেছে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে স্থানীয় পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই নারীর বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে খুঁজে বের করার জন্য জোর তল্লাশি চলছে। এই ঘটনা একটি পারিবারিক কলহ নয়, বরং সমাজে নারীর প্রতি সহিংসতা এবং তাদের অধিকারের চরম লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ।
ফের সংসদের নিরাপত্তায় গলদ, গাছ বেয়ে পাঁচিল টপকে সংসদে ঢুকে পড়ল যুবক। দিল্লিতে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। সংসদে ফের দেখা গেল নিরাপত্তার বড়সড় ফাঁক। আজ শুক্রবার ভোরে সংসদ ভবনের দেওয়াল টপকে এক অজ্ঞাত পরিচয় যুবক ঢুকে পড়ে ভেতরে। যদিও সঙ্গে সঙ্গেই তাকে নিরাপত্তারক্ষীরা ধরে ফেলে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবু প্রশ্ন উঠছে, যেখানে বারবার নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে সেখানে কিভাবে এরকম ঘটনা ঘটল? জানা গেছে শুক্রবার সকাল 6:30 নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে সংসদ ভবনের এক পাশের গাছে উঠে সেই যুবক দেওয়াল পেরিয়ে ভবনের প্রাঙ্গণে ঢুকে পড়ে। রেল ভবনের দিক থেকে প্রবেশ করার পরই নিরাপত্তা আধিকারিকদের নজরে আসে তার গতিবিধি। কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আগে দ্রুত তাকে পাকড়াও করে ফেলেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। এখনো পর্যন্ত তার উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে। স্ত্রীর হৃৎপিণ্ড হাতে নিয়ে ঘুরছে স্বামী, গ্রেফতার করল পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের পর শরীর থেকে হৃৎপিণ্ড বের করল স্বামী। এরপর সেই হৃৎপিণ্ড হাতে এলাকায় ঘুরতে শুরু করল সে। আজ শুক্রবার সকালে আচমকা এই দৃশ্য দেখে চমকে উঠলেন পশ্চিমবঙ্গের ময়নাগুড়ির বাসিন্দারা। পুলিশের কাছে খবর গেলে তারা এসে গ্রেফতার করে অভিযুক্ত স্বামী রমেশ রায়কে। জানা গেছে দেহের অংশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত দীপালি রায় বলে জানা গিয়েছে। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা রায় জানান, আজ সকাল 8টা নাগাদ তাকে এক যুবক ফোন করে বলেন রমেশ রায় একটি ব্যাগের মধ্যে তার স্ত্রীর শরীরের বিভিন্ন কাটা অংশ একটি ব্যাগে ভরে তাদের বাড়ি নিয়ে সে ব্যাগ খুলে দেখিয়েছে। বাড়ির লোক বেজায় ভয় পেয়ে গিয়েছে। তারা কোনো রকমে রমেশকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরই পঞ্চায়েত প্রধানকে ফোন করে বিষয়টি জানানো হয়। ইতিমধ্যে এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। এবার শেষ খবরটি, জিএসটিতে বড় পরিবর্তনে কমতে পারে 90%-এরও বেশি পণ্যের দাম। জিএসটি ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে আরও এক ধাপ এগোল সরকার। জানা গিয়েছে জিএসটি পরিষেবায় করের স্ল্যাবের সংখ্যা কমানোর বিষয়ে সম্মত হয়েছে গোষ্ঠী। জিএসটিতে পরিবর্তন এনে 4 স্ল্যাব কমিয়ে 2 স্ল্যাব করার সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে। নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনছি, যা দেশের সর্বস্তরের বোঝা কমাবে, জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিকল্পনা অনুসারে আগে 12% করের স্ল্যাবে থাকা 99% পণ্য এখন 5% করের স্ল্যাবে স্থানান্তরিত হবে। একইভাবে 28% স্ল্যাবের আওতায় থাকা 90% পণ্য 18% স্ল্যাবে স্থানান্তরিত হবে। পুরনো কর কাঠামোয় মোট 4টি স্ল্যাব ছিল। অন্যদিকে তামাকজাত পণ্যের উপর আলাদাভাবে 40% কর ধার্য করা হবে। এগুলিকে পাপ পণ্য বলে অভিহিত করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে নতুন কাঠামোয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটির হার কমলে সাধারণ পরিবার, কৃষক এবং মধ্যবিত্তের জীবনে স্বস্তি আসবে। ঔষধ, প্রক্রিয়াজাত খাবার, পোশাক, জুতো এবং বেশ কিছু গৃহস্থালী পণ্য 5% করের স্ল্যাবে স্থানান্তরিত হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।